আজকের গল্প এক ভুতুরে কাণ্ড। শিবরাম চক্রবর্তী। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও এটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলছি। একটা পরশৈপদী সাইকেল হাতে পেয়ে উদ্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরো মাইল পাঁচেক যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল গাড়ি করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল পেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি। এই হব সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে না। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের আলো ফিকে হয়ে দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখন হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না একটা ঘটবেই। অচিরেই ঘটলো বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকম তো হতেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। অত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম। ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও না, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো,
তার উপরে কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলো ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এলো, মুহূর্তের জন্য এলো, থামলো না, চলে গেল। তাইলে শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দূর দূর করতে থাক। পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাবার ঢের শর্টকাট। এর মধ্যে কুয়াশা আরো জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। টর্চ ঘোরাতে লাগলাম। ছোট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোর চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই, কিন্তু গাড়ি থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ দিয়ে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যাই হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করবার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওটা সহজ নয়, নিরাপদ না, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে, কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী হয়ে থাকলো। গিয়ে কি আর করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল 1 সময় জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেবা মাত্র আমার 14 পুলিশের শ্রাদ্ধ করে তিনি নিজে এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ওই ডাক্তার যদু গোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে ধরিয়েছে। হাত তুলে যে গলার কাছটা আলগা করবো সে ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাতেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাগরায় আটকে ছিল। 1 মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত ভূত ছাড়া কিছু না। আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল,
আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। যে ড্রাইভার গাড়ি চলছিল যেমন তেমনই চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন, আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমাকে পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাবার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিন পারি না, চেষ্টা করলে হয়তো বা কায় ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুশ হুশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যু দূতের হাত ছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার। আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি। আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও বর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো, না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জল জ্যান্ত রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশে ছবির মতো দাঁড়িয়ে। আমার এবং মোটর গাড়িটার টিকে থাকার একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। মশাই, আমাকে একটু সাহায্য করবেন? দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটাই পেরিয়ে আমার বাড়ি। একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা।
আগামী রবিবারের গল্প। চিঠিবাজি। সুকান্ত, তোমার বিবাহ স্থির করেছি। বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে, বনেদি বংশ। বিজয়বাবু আমাদের কাছাকাছি শাঁখারিপাড়াতে থাকেন। মেয়েটি সুশ্রী, খুব ফর্সা, বিএসসি পাশ করতে পারেনি, তবে বেশ চালাক। ফটো পাঠালুম। তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা, কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার উপর ভর দিলে তা বুঝতে পারি না। যাই হোক।